নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সিবিআই তদন্ত নিয়ে আমার খুব একটা আশা ভরসা নেই। সিবিআই অনেক আস্ফালন করে, কিন্তু কার্যত পর্বতের মুশিক প্রসব করে। যেমন আর্চিকরের তিলোত্তমার ধর্ষণ ও খুনের তদন্ত সিবিআই যেভাবে করছে, কোনো মানুষ সেই তদন্তে বিশ্বাস করতে পারছেন না। তাদের ধারণা হয়েছে সিবিআই কিছু চাপা দিতে চাইছে। সিবিআই বলছে একদমই নয়, প্রকৃত সত্য সামনে আসবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েই চলেছে, হয়েই চলেছে। 4 নম্বর পয়েন্টকে 7 নম্বরে, 8 নম্বর পয়েন্টকে 3 নম্বরে, এইরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই কথার পুনরাবৃত্তি। যদিও ওই শিয়ালদা কোর্টে নির্যাতিতার বাবা মার সঙ্গে সীমা পাহুজা ডেকেই কথা বলে এবং নির্যাতিতার আইনজীবীর সাথেও কথা বলে। এতদিন সীমা পাহুজা নির্যাতিতার বাবা মাকে এড়িয়ে এড়িয়ে চলছিলেন, এখন নাকি তিনি নিজে থেকেই কথা বলছেন। জানি না, এই জুলাই মাসের মাঝামাঝি আবার তো শুনানি টানি হবে, ফিরোজ এটুলজি সওয়াল করবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস কিনারা হবে। প্রকৃত অপরাধীরা অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট করেছে, কিন্তু জানেন তো, অপরাধীরা একটা চিহ্ন সবসময় ফেলে রেখে যায় এবং সাজা তাদের পেতেই হবে। খুব সামান্য একটা কথা বলি, সঞ্জয় রায় তো একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, তাকে বাঁচানোর জন্য এত উদ্যোগ কেন হবে? 4 দিন ধরে তথ্য প্রমাণ লোপাট হলো, একজন ঝাড়গ্রাম থেকে রাত জেগে ফোন করলেন। তাহলে এটা সঞ্জয় রায়কে জন্য তো হয়নি। সঞ্জয় রায়কে তো ফেঁসে গেছে, সে তো এখন জেলে। তার কি শাস্তি হবে সেটা তো আদালত ঠিক করবে। কিন্তু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট হয়নি। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল এমন কেউ বা কারা যারা যুক্ত ছিলেন, তাদের নাম ধাম যাতে প্রকাশ্যে না আসে সেটা নিশ্চিত করাই উদ্যোগ ছিল। এটা মানুষ বোঝে। যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করুক না কেন, ওই যে বললাম না, অপরাধীরা একটা চিহ্ন ফেলে রেখে যায়, সময় লাগে। শেষ পর্যন্ত সেই চিহ্নকে ধরেই কিন্তু প্রকৃত অপরাধীদের স্বরূপটা উন্মোচিত হয়। যুগে যুগে দেখা গেছে, অপরাধ বিজ্ঞান সম্পর্কে যারা চর্চা করেন তারাও বলেছেন একটা চিহ্ন ফেলে রেখে যায়। তারপরে ধরুন ছোটবাবু ঘনিষ্ঠ বিনয় মিশ্র, যার জন্মদিনে বিনয় কেক কেটেছিল, হ্যাপি বার্থডে গান হয়েছিল। 2020 সালে সেপ্টেম্বর থেকে সে পগার পার, কয়লা, গরু, মাস্টার মাইন্ড। তার হাত দিয়ে টাকাগুলো প্রভাবশালীদের কাছে যেত। সে নিজেও প্রচুর টাকা কামিয়েছে, বিদেশের ব্যাংকে টাকা, সম্পত্তি। তবে সপরিবার ফেরার হয়েছে, তার ভাইটা জেলে আছে। সে প্রশান্ত বংশাবলীয় দ্বীপপুঞ্জে নাগরিকত্ব নিয়েছে নাকি নতুন নাম টাম দিয়ে। তো সিবিআই কোর্টে জানিয়েছে যে তাকে প্রত্যর্পণ করার উদ্যোগ নিতে হবে। কোর্ট হয়তো বলবে যে ওকে হাজিরা দিতে হবে, সেইটা নিয়ে সিবিআই যা যা করার সেটা করবে। আমার কেন জানি না মনে হচ্ছে, দেখুন, আমার যে দাবি সেটা কিছু জানলে পরেও সেটা কিছু বলা যাবে না, যেটা বড় চমক দিতে চলেছে সিবিআই, এবং অবশ্যই সেটা 2-3 মাসের মধ্যে। এই যে কুখ্যাত মিশ্রকে প্রত্যর্পণ, হঠাৎ করে আপনারা একদিন শুনবেন যে বিনয় মিশ্র ল্যান্ডেড, তাকে নিয়ে এসেছে সিবিআই। দেখুন, ওই ললিত মোদী, বিজয় মাল্য লন্ডনে পার্টি করছেন, বড় বড় কথা বলছেন, সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হচ্ছে, কত টাকা ব্যাংকে লুট করে তারা পালিয়েছে, কিন্তু তাদেরকে আনা যাচ্ছে না আইনি জটিলতার জন্য। আবার আতাউর রহমান রানা, ওই যে 26/11 একটা চক্রী, তাকে কিন্তু আনা হচ্ছে ডেভিড কোলম্যান হেডলির পাশাপাশি। এতদিন পরে 18 বছর বাদে তাকে আনা হচ্ছে। আমার ধারণা যে গরু কয়লা পাচারের মাস্টার মাইন্ড ছোটবাবু ঘনিষ্ঠ বিনয় মিশ্রকেও কিন্তু আনা হবে, এবং
সেই আনাটার টাইমিং দেখবেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে উঠতে চলেছে ঠিক সেই সময় তাকে হাজির করানো হবে। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, সবসময় কেন্দ্রীয় এজেন্সি যে একবারে ঢাকঢোল পিটিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে কাজ করে তা তো নয়। এই যে কাকুর কণ্ঠস্বরের নমুনা এসেছে, সেটা আছে, যথাসময়ে বিষয়টা সামনে আসবে। অনেকে বলতে পারেন এর মধ্যে কি রাজনৈতিক দর কষাকষি আছে? থাকতে পারে। সিবিআই, ইডি যতই আপনি তাদেরকে স্বায়ত্তশাসিত সংস্থা বলুন, তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলে। সিআইডি রাজ্যের প্রভুদের নির্দেশ মেনে চলে, তার বাইরে তারা একটা পাও ফেলে না। আর সিবিআই, ইডি এই সমস্ত কেসে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে তাদের বসদের কাছ থেকে সবুজ সংকেত নিয়ে এবং তাদের সময় জ্ঞান দেখতে হবে। অনেকে বলতে পারে যে নির্বাচনের আগে তারা অ্যাক্টিভ হয়। হ্যাঁ, হয়। সে কখন তারা অ্যাক্টিভ হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কেন্দ্রীয় সরকারের শীর্ষে যারা আছেন তারা এবং দেশের প্রধান শাসক দলের নেতারা বুঝছেন যে এরা পদক্ষেপ না করলে পরে এই এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমানসে প্রশ্ন উঠবে। দেখুন, একবার পদক্ষেপ করলে, এই যে এজেন্সি এতদিন শীত ঘুমেছিল, তখন কিন্তু লোকে এটাকে আর মনে রাখবে না। তখন তারা বলবে যে এজেন্সি ঠিক পদক্ষেপ করেছে। তখন একটা নির্বাচনের টেম্পো উঠে গেছে। তখন যদি প্রভাবশালীদের ধরপাকড় শুরু হয়, বিনয় মিশ্র ফিরে আসে, কাকুর কণ্ঠস্বরের নমুনাকে সামনে রেখে প্রভাবশালীদের লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু হয়, দু একজনকে অ্যারেস্ট করা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ আবার বিশ্বাস করতে শুরু করবে না 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 না, এ কোনো সেটিং নয়, নিশ্চয়ই কোনো কারণে এতদিন ধরে তারা শীত ঘুমেছিল। একবার পদক্ষেপ যদি সিবিআই, ইডি করতে শুরু করে, তখন যে বামেরা করছেন, বিশেষত যে সেটিং এর তত্ত্ব, দিদিভাই মোদিভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং এর তত্ত্ব সামনে আনছেন, সেটা ভোঁতা হয়ে যাবে। কিন্তু তার জন্য নির্দিষ্ট সময়কেই বেছে নেবে কেন্দ্রীয় এজেন্সি। আমরা এরা বলছি, সাধারণ মানুষ বলছে, কেন্দ্রীয় সরকারের কাছে এই খবর নেই? নিশ্চয়ই আছে। তারা এই সরকারকে পরিবর্তন করতে চান, এই সদিচ্ছা নিয়ে তাদের কোনো প্রশ্নই ওঠে না। তারা চান আন্তরিকভাবে বাংলায় সরকার পতন। কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, ইডি সিবিআই এর শীত ঘুমে চলে যাওয়া, হঠাৎ করে ডাকাডাকি, তারপর ডাকাডাকি বন্ধ হয়ে গেল, এটা নিয়েই মানুষের একাংশের মনে প্রশ্ন ওঠে। এবং সেগুলো যে একদম অমূলক আমি বলছি না, হঠাৎ করে আপনার তৎপরতা থেমে গেল, তাহলে মানুষ কি ভাববে? নিশ্চয়ই কোথাও একটা সেটিং হয়ে গেছে। তাই এটা তো বিজেপির বিরুদ্ধেই যায়। তারা নিশ্চয়ই নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবেন। একটা কথা অনেকে বলেন না, তৃণমূল সফট ট্যালি। আরে সফট ট্যালি সে তো আলাদা কথা। তৃণমূলকে প্রয়োজন নেই কেন্দ্রের বিজেপি সরকারের, তারা এমনিই থাকবে ক্ষমতায়, এমনিই থাকবে। হ্যাঁ, এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়। টিডিপি থাকবে, জেডিইউ থাকবে, আরো যারা আছে তারা থাকবে, অন্য দলও চলে আসতে পারে। কেন্দ্রীয় সরকারের কোন রকম বিপদের সম্ভাবনা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 বছরের মধ্যে সরকার পড়ে যাবে। সরকার 5 বছরই থাকবে, তারপরে নির্বাচন হলে যারা আসার তারা আসবে। তাই তৃণমূলের সমর্থনের প্রয়োজন নেই। আর তৃণমূল যদি পরোক্ষে সমর্থন দেওয়ার চেষ্টা করে, সেটাও এক্সপোজ হয়ে যাবে। কারণ কেন্দ্রের বিজেপি সরকারকে তৃণমূল পরোক্ষে সমর্থন দিচ্ছে। তৃণমূলের যে মূল ভিত্তি, ভোট ব্যাংক, ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের মনে প্রশ্ন জাগবে। তাদের একটা অংশ তখন তৃণমূল থেকে দূরে গিয়ে বাম কংগ্রেসকে সমর্থন করবেন। দেখুন, ধর্মীয় সংখ্যালঘুরা কোনো ভালোবেসে তৃণমূলকে সমর্থন করে না। বাম কংগ্রেস হীনবল, তারা বিজেপির বিরুদ্ধে লড়ার জায়গায় নেই, সেই জন্য তারা বাধ্য হয়ে তৃণমূলকে সমর্থন করে। কিন্তু বাম কংগ্রেস যদি শক্তিশালী হতো, তাহলে ধর্মীয় সংখ্যালঘুদের কাছে একটা অল্টারনেটিভ থাকতো। কিন্তু যদি মুসলমানরা দেখে তৃণমূল
বিজেপিকে সমর্থন করছে সংসদের বাইরে নানা আছিলায়, কখনো পক্ষ ত্যাগ করে, কখনো কংগ্রেসের আনা মোশনকে সমর্থন না করে, তাহলে ভোটের আগে মুসলমানদের কাছে ভুল বার্তা যাবে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তিনিও বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুড়ে থাকবেন, বাইনারি হয়েই আছে। আর বিজেপিও কিন্তু আর কোনো রকম সুযোগ ছাড়বে না। কিন্তু এখনো সময়টা আসেনি। কেন আসেনি আপনারা বলতে পারেন? কবে আসবে? দেখুন, এখন বর্ষা, এরপরে পুজো, পুজো থেকে দীপাবলি, ওই সময় কিছু হবে না। ভাইপোটা টাইপোটা মিটে যাবে, তারপর দেখবেন সলতে পাকানো শুরু হবে। যেই নতুন বছর শুরু হবে দেখবেন সিবিআইডির খেলা চতুর্দিক থেকে ঘিরে দিচ্ছে। একে তো এই যে অগাস্ট মাস থেকে আদালতের নির্দেশে 100 দিনের কাজ চালু হওয়ার কথা, ওয়েলকাম। কিন্তু আদালত কি বলেছে? এই রাজ্যের ক্ষেত্রে উপভোক্তাদের টাকা কিভাবে দেওয়া হবে সেই মেকানিজমটা স্থির করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার তারা করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে, যাতে রাজ্য সরকার মিডলম্যানের ভূমিকাটা না নিতে পারে। তাহলে কারো কিছু বলার পারে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটাও ভোতা হয়ে যাবে। দেখুন, কিছুতেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে একান্ত সাক্ষাৎকারের সময় দিচ্ছেন না। পিএমও থেকে নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, কেন করবেন না, কিন্তু একান্তে নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মুখ্যমন্ত্রী যদি তার শীর্ষ আমলাদের সঙ্গে করে নিয়ে কাগজপত্র তথ্য পরিসংখ্যান নিয়ে আসেন, প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন, প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের আমলাদের তার সঙ্গে রাখবেন, যাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আর যাতে রাজ্য সরকার বলতে না পারে যে আমরা বলেছি কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী তার আমলাকুলকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কখনো বৈঠক করবেন না। তিনি তথ্য প্রমাণও নিয়ে যাবেন, একটা কাগজ নিয়ে চলে যাবেন। দুর্জনেরা বলে ওইসব টাকা আদায় টাদায় নয়, উনি যান প্রভাবশালীদের টিকি যেন এজেন্সি স্পর্শ না করে সেই নিশ্চয়তা চাইতে চান। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়, অনেকে বলেছেন যে তিনি এ ব্যাপারে কিছু করতে পারবেন না, কিছু যদি বলার থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হার্ড নাট টু ক্র্যাক, তিনি আবার সাম দাম দণ্ডভেদে বিশ্বাসী, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফোটাতে তিনি বদ্ধপরিকর। ইতিমধ্যেই অমিত শাহের ভবিষ্যৎবাণী নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে। আগের বার 21-এ বলেছিলেন ইসবার 200 পার, 77-এ থেমেছিল, 24-এ বলেছিলেন 30-এর উপর পাবে, 12-য় নেমে গেছিল। তাই অমিত শাহের কাছেও কিন্তু এটা চ্যালেঞ্জ, বাংলাতে পদ্ম ফুল ফোটানো। যখন বিহারে জিতলো, অন্য জায়গায় জিতলো, ঠিক আছে, ওখানে বিজেপি তো আগেই ক্ষমতায় ছিল, আছে, ওখানে একটা ইকোসিস্টেম আছে, বিজেপির পক্ষে সঙ্গ শক্তিশালী। কিন্তু পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি, সেখানে বিজেপির সরকার মানে এই গেরুয়া ইকোসিস্টেমের কাছে তার তাৎপর্য অন্য সবকিছুর থেকে বেশি। তাহলে নির্বাচনে জিততে গেলে যে যে পদ্ধতি নেওয়া সে পদ্ধতি তারা নেবে, এবং কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাও বাড়বে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হবে। ইতিমধ্যে ঘিরে ফেলেছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, দীর্ঘদিন টাকা দেয়নি, এবার টাকা দেবে, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হবে আদালতের নির্দেশ। বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। তারপরে যদি ইলেকশন কমিশন ভোটার তালিকার একেবারে ছানবিন করে নতুন তালিকা তৈরি করে, তাতে বহু বাদ যাবে। 2002 সালে 27 লক্ষ বাদ গেছিল, এবার সেরকমই বাদ যাবে। দেখো, সুপ্রিম কোর্টে গেছে, অনেকে মামলা করেছে, জরুরি ভিত্তিতে শুনানি হবে, কিন্তু ইলেকশন কমিশনের বক্তব্যকে একেবারে আউটরাইট রিজেক্ট সুপ্রিম কোর্ট করবে না। কারণ সুপ্রিম কোর্টও তো নিশ্চয়ই চায় যে স্বচ্ছ ভোটার তালিকাকে সামনে রেখে ভোটটা হোক। ভোটার তালিকায় যদি বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গারা থাকে, সেই ভোটার তালিকা স্বচ্ছ হতে পারে না।
তাই খুব একটা সুরাহা তারা কিন্তু করতে পারবেন না। আর বিহারে নির্বাচন কমিশন বলছেন 36% ভোটার ইতিমধ্যেই নথিপত্র জমা দিয়ে দিয়েছেন, এবং একটাই নথি দিতে হবে তা তো নয়, অনেক রকম অল্টারনেটিভ থাকবে। সিঁদুরে মেঘ কেন দেখছে আরজেডি, কেন দেখছে তৃণমূল? যে ওই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটারদের নামটা বাদ যাবে, যারা এ রাজ্যের শাসক দলের ভোট ব্যাংক। কিন্তু আমার মনে হয় সুপ্রিম কোর্ট খুব একটা বড় কিছু রিলিফ দেবে না, একটু আধটু সংশোধন করতে বলতে পারে নির্বাচন কমিশনকে, কিন্তু মূল যে ভাবনা থেকে নির্বাচন কমিশন এটা করছে সেখানে তারা কোনো হস্তক্ষেপ করবে না। তাই স্বস্তি নেই। শাসক যতই বলুক আমরা 250 পাবো, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, র্যাম্প্যান্ট করাপশন, আরো অনেক আছে, তার তো জবাবদিহি করতে হবে নাকি? পশ্চিমবঙ্গের মানুষ ধৈর্য বেশি, তারা সহ্য করেন, কিন্তু সহ্য করারও তো একটা সীমা আছে। সেই সীমা যখন অতিক্রম করে যায় তখন মানুষ নিঃশব্দ বিপ্লব